সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান প্রবাস জীবনে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন কুয়েত প্রবাসী জনাব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। ইলিয়াস ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমি জানতে চাইবো আপনার শৈশব কৈশোর চট্টগ্রামের কোন এলাকায় কেটেছে? আমার শৈশবটা যে একেবারে আপনাদের পাশেই, পাহাড়তলি, সরাইপাড়া এবং পাঞ্জাবি লাইনে আমার শৈশব এবং কৈশোর সব কিছু এখানে আমি বসবাস করি এখনো। এরপর আপনি প্রবাস জীবনে যাওয়ার যে গল্পটা, কীভাবে আপনি প্রবাস জীবনে গেলেন, আপনার শুরুটা জানতে চাই। আসলে প্রবাস জীবন তো আসলে অর্থনৈতিক কারণে সবাই প্রবাসে যায়। আমারও পারিবারিক চাহিদার কারণে আমাকে প্রবাস যেতে হয়েছিল আর কি। কুয়েতে যখন আপনি পা রেখেছেন, প্রথম যে অনুভূতিটা ছিল সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। খুব খারাপ, কারণ আপনজন সবাইকে ছেড়ে গেছি এখান থেকে। নতুন দেশ, নতুন আবহাওয়া, নতুন মানুষ সবাই, সেটা অনেকটাই পীড়া দিত আমাদেরকে। এবং গিয়ে সেখানে মোটামুটি আমাদের অনেক সময় লাগছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। আস্তে 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 নিজেদেরকে অ্যাডজাস্ট করে খাপ খাওয়াই নিয়েছি এখানে। এতে তো শুরু আমার জীবন। প্রথম যে চাকরিটা শুরু করেছিলেন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে আমার যে চাকরি, সেটা আমি এখান থেকে চাকরিটা নিয়ে যাই একটা ব্যাটারি কোম্পানিতে। গাড়ির ব্যাটারি আছে না, ওই গাড়ির ব্যাটারি কোম্পানি, এবং ওদের কাছে কিছু কেমিক্যালসও ছিল। ওইখানেই কিন্তু আমার প্রথম জবটা সেখানে হয়। তো সেখানে আমি দীর্ঘদিন কাজ করছি, প্রায় 2004 সাল পর্যন্ত। আর যেহেতু আমি 1994 সালে 10 বছর আমি তাদের এখানে কাজ করছি এবং অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করছি ওইখানে আমার কর্মজীবন প্রথম শুরু করি আর কি। চাকরি থেকে যে ব্যবসা শুরু, এই শুরুটা কেমন ছিল? দীর্ঘ 10 বছর যখন আমি একটা কোম্পানিতে কাজ করছি, বিভিন্ন সেক্টরে ওদের এখানে আমার কাজ করতে যায়, লেবার থেকে শুরু করে একেবারে উপরে লেভেল পর্যন্ত আমি কাজ করছি ওখানে, আস্তে আস্তে ধীরে ধীরে। তো ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি প্রথমে আমরা ব্যবসাটা শুরু করি আর কি। আর সেখানে কেমন চ্যালেঞ্জ ছিল? ধরেন আপনার লাইসেন্স করা, ওখানে আপনি কুয়েতে তো আপনি প্রবাসী, মানে কুয়েতে নিজের লোকাল না আপনি, আপনার মূলধনের একটা বিষয় ছিল, আপনি ভিনদেশী, আপনার লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা, আবার স্থানীয় বাজার বোঝাপড়ার একটা বিষয় ছিল। এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন? ওটাতে আসলে ব্যাপার হচ্ছে না, আমার কুয়েতি পরিচিত ছিল, ওনার কাছ থেকে আমি সবচাইতে বেশি সহযোগিতা পেয়েছি। সেই সাথে আমার আত্মীয় স্বজনও ছিল যারা পুঁজিটা আমাকে বিনিয়োগ করছিল। সেই সময়কার বন্ধুবান্ধব কিছু ছিল। আস্তে খুব ছোট পরিসর থেকে শুরু করছিলাম। প্রথমে আমি একটা গাড়ি নিয়ে শুরু করছিলাম। বিশেষ করে আমার ব্যবসার সবচেয়ে সাফল্যটা আসছিল যখন ইরাক কুয়েতের যুদ্ধটা শুরু হয়। এই আমেরিকা যখন ওই ইরাকে আক্রমণ করে, তো সেই সময় আসলে কুয়েতে কারফিউ অবস্থা বিরাজ করছিল আর কি। তখন ওদের কাছে ব্যাটারির জন্য এসিডের খুব প্রয়োজন ছিল ওদের গাড়িগুলোকে চালু করার জন্য আর কি। তো সেটা শুধু আমিই দিতাম, আর কেউ দিত না। সেখান থেকে আমার ব্যবসাটা আসলে ওদের সাথে, প্রথমে আমেরিকান সৈন্যদের সাথে কাজ করি, কিন্তু আমার ব্যবসাটা শুরু হয়েছিল এখান থেকেই। ওটা করেই আমার কিন্তু একটা মোটামুটি একটা পুঁজি মূলধন আমার সৃষ্টি হয়। সেখান থেকে আর পিছিয়ে আল্লাহর রহমতে আমাকে আর ফিরে তাকাইতে হয় না আর কি। এ পর্যায়ে যাব, ধরেন এখান থেকে আপনি যখন কুয়েত গেলেন, কুয়েতের খাবার, কুয়েতের টেম্পারেচার, ওগুলোর সাথে অ্যাডজাস্টের একটা বিষয় ছিল, এগুলো কীভাবে মোকাবিলা করেছেন? খাবারটা মোটো সমস্যা ছিল না, কারণ খাবার ব্যাপারে একটু ভোজন রসিক ছিলাম। বিভিন্ন খাওয়াটা আমার একটা হবি ছিল। আর টেম্পারেচার যদি বলেন, আরে বাবা, টেম্পারেচার আপনার 53-56 পর্যন্ত ক্রস করতো। তবে একটা সুবিধা ছিল, সেটা ছিল এরকম, আমি যখন 93-তে প্রথম যাই, সেটা ছিল মার্চ। সেটা অনেক গরম তখন, মার্চ থেকে অনেক গরম শুরু হয়ে যায় তখন। তা আমাদের কাছে টাকা ছিল না, তখন আমরা 1 মাস আমরা এসি ছাড়া ঘুমাইছি। টাওয়ালকে ভিজে আনতাম, এনে ফ্লোরে দিতাম, শুইতাম, আধা ঘন্টার মতো থাকতো, আবার সেই একই কাজ করতে হইতো। পরবর্তীতে আমরা অবশ্য এসি পাইছি, ওইটা ছিল একটা কষ্টের। আর আবহাওয়া ওইখানে এখন বর্তমানে যেগুলো আছে সেটা হচ্ছে সব জায়গায় তো আছে এসি, তো সব জায়গায়। শুধু আপনি দোকানে যান এসি, গাড়িতে উঠেন এসি, অফিসে যান এসি, সব জায়গাতে এসি আছে, ওইটা কভার করা যায়, ওটা সমস্যা হয় না। আচ্ছা, প্রথম দিকে আপনার পরিবার এখানে ছিল, আপনি সেখানে একা ছিলেন, পরে পরিবার এখান থেকে শিফট করেছেন, এই যে দুইটার কম্বিনেশনটা, অনুভূতিটা কেমন? আমি তো আসলে বিয়ের আগে কুয়েতে গেছি। বিয়ের আগে কুয়েতে যাওয়ার পরে আমি যখন কুয়েত থেকে এসে বিয়ে করলাম, বিয়ে করার 3 বছরের পরেই কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম একা। তারপর ওটা আছে না যে মানে ফ্যামিলি যখন থাকে তখন তো একটা ভালো লাগে, সবারই ভালো লাগার জিনিস। কিন্তু আমার মতো হাজার হাজার প্রবাসীরা আছে
যারা ফ্যামিলি নেয় না বা নিতে পারে না, সেই সুযোগ তাদের হয়ে ওঠে না। সেই দিক থেকে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমি অন্তত সেই দিক থেকে আমি ভাগ্যবান যে আমার সন্তানরা আমার চোখের সামনে বড় হয়েছে। কিন্তু অন্য অন্য অনেক প্রবাসী আছে, ওরা ওদের সন্তানদের বেড়ে ওঠা দেখে নেই। কুয়েতে বাঙালি কমিউনিটি আছে, জি, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। ওই কমিউনিটিতে আপনার ভূমিকাটা কি, কন্ট্রিবিউশনটা কি? সহযোগিতা করি, প্রচুর প্রচুর সহযোগিতা করি। দুই একটা উদাহরণ যদি- বিশেষ করে দূতাবাসের কোনো কাজ থাকলে সেই সহযোগিতাটা আমরা করি। দূতাবাসের মধ্যে যেহেতু এই পরিচিত জন অনেকে থাকে, আমি আমার এই পরিচয়ের পাশাপাশি আমি কুয়েতে পলিটিক্সও করি, একটা রাজনৈতিক সংগঠনের সাথে আমি জড়িত। সেই কারণে আমাদের সাথে একটা যোগাযোগ ওদের সাথে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের সাবজেক্টটা। অনেক সময় হয়রানি শিকার হয়, আমরা অনেকেই হয়রানির শিকার হয় যারা নতুন গেছে কিংবা জানে না ওরা, তখন আমাদের কাছে আসলে আমরা এই সহযোগিতাটা করি। আর বাদবাকি সহযোগিতা হচ্ছে যেমন ধরেন কোনো একজন মানুষ প্রবাসী যদি মারা যায়, সেক্ষেত্রে ওই প্রবাসীর লাশটাকে দেশে পাঠানোর জন্য আমাদের কাজ করতে হয়, কষ্ট করতে হয়। ওই প্রবাসী পরিবারটাকে অনুদান দেওয়ার জন্য আমাদের কষ্ট করতে হয়। অনেক প্রবাসী আছে যারা পয়সার জন্য তাদের ভিসাটাকে রিনিউ করতে পারতেছেন, সেখানে আমরা সেই সহযোগিতাটা করি। অনেকের চাকরি থাকে না, আমরা চাকরিটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করি। আমাদের যারা তরুণ প্রজন্ম আপনার বিদেশ যেতে চায়, বিশেষ করে আপনাকে যারা ফলো করতে চায়, আপনার কথা শুনে যদি কেউ ইন্সপায়ার্ড হয়, সে যদি কুয়েত যেতে চায়, তার জন্য আপনার পরামর্শটা কি থাকবে? দেখেন, আমরাও চাই আসুক, অনেকেই আসুক, যেই আসুক কুয়েতের মধ্যে, সেটা কুয়েত বলে না, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ, কানাডা, যেখানে যায় ওরা একটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে ওকে শিখে যেতে হবে, কাজ শিখে যেতে হবে। এমন না আপনার ইন্টারমিডিয়েট কিংবা বিকম, বিএসসি এগুলো পাশ করে হুট করে আমি চলে গেলাম কুয়েতে, কিন্তু ওইটার কোনো দাম ওখানে নাই। আপনাকে হাতের কাজ শিখতে হবে। একটা হাতের কাজ শিখলে 1 থেকে 1.5 বছর সময় লাগে। আপনি যখন বিদেশে যাবেন, পরিকল্পনাটা এখন থেকে নেন। আপনি একটা হাতের কাজ শিখেন, আপনি এয়ার কন্ডিশন ফ্রিজের কাজ শিখেন, আপনি গাড়ির কাজ শিখেন, আপনি কম্পিউটারের সফটওয়্যারের কাজ শিখেন। শুধু এক্সেল আর ওয়ার্ড দিলে হবে না, পুরা কম্পিউটারের মধ্যে আপনি একটা নলেজ নেন ভালোভাবে। এবং তার সাথে সাথে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। আপনি ইংরেজি ভাষাটাকে রপ্ত করেন। এর বিকল্প, এই 4-5টার বিকল্প বিদেশে গিয়ে সাকসেস হওয়ার জন্য 4-5টার বিকল্প আর কিছুই নেই। প্রথমত হচ্ছে আপনার ভাষার দিকে আপনি যত বেশি ইংরেজি জানবেন, আপনার চাকরি তত বেশি আছে, আপনার স্যালারি তত বেশি। আপনি কম্পিউটারে যত পারদর্শী হবেন, আপনার স্যালারি অনেক বেশি, আপনার চাকরি ওখানে আপনাকে হাতছানি দিয়ে রাখছে। আর আপনি যদি হাতের কাজ করেন, বিশেষ করে ইলেকট্রিক লাইন, তারপর আপনার গাড়ির যে লাইনগুলো আছে, গাড়ির ব্যাপারটা, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে, ওগুলো নিয়ে যদি যখন আপনি কাজ করবেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার সাফল্য কিন্তু 100%। এবং অনেক বেশি, আমাদের মতো স্ট্রাগল আপনাদের করতে হবে না। আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা, প্রবাস জীবনযাপন করে আসছেন, এই মুহূর্তে আপনার পরিকল্পনাটা কি দেশকে নিয়ে, বা ওখানে যে অবস্থা আছেন সেই অবস্থায় আপনার নেক্সট পরিকল্পনাটা কি? দেখেন, যেখানে আমরা থাকি সেখানে তো আমাদের দীর্ঘদিন থাকার কোনো সুযোগ নাই, একটা সময় আমাদেরকে ব্যাক করতে হবে। আমরা সেই ধরনের পরিবেশ, স্থিতিশীল একটা পরিবেশ যদি এই দেশের মধ্যে আমরা পাই, অবশ্যই আমরা আমাদের মাতৃভূমির টানে আবার চলে আসবো, এখানেই আসবো, এখানে আমরা বিনিয়োগ করব। এখানেই আমরা বিনিয়োগ করে আমরা ছোটোখাটো প্রতিষ্ঠান করে অন্তত 5-10 জন লোককে যেন আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এবং সেই সাথে সরকার আমাদেরকে যেন সেই সহযোগিতাগুলো করে। আপনার দীর্ঘ প্রবাস জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার ভিতরে যদি বলি, বড় শিক্ষাটা কি পেয়েছেন আপনার প্রবাস জীবনে? অনুষ্ঠানের প্রথমে আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এতটুকু পাইছি আপনার কাছে, এটা আমাদের প্রবাসীদের অনেক বড় পাওয়া। আমি কুয়েতে বসবাস করি, সেখানে 3 লক্ষ প্লাস প্রবাসীরা থাকেন। ওদের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই। অন্তত আপনাদের আমাদের মনের কথাগুলো, মনের দুঃখ কষ্টগুলো বলার জন্য একটা প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করে দিয়েছেন আজকে। বিটিভির যে উদ্যোগ প্রবাস জীবন, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়নটা জানতে চাই। এক কথায় অসাধারণ। এটা এইভাবেই মূল্যায়নটা একটু যদি বিশদ না করে, পুরোটা যদি না বলে, তাহলে একটু অমূল্য হয়ে যায়। সেটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে তো অনেকেই প্রোগ্রাম করে। বিটিভি এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে। সরকারের দৃষ্টিগোচর করার জন্য আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা অনেক বেশি ভালো, খুব কাছাকাছি যাওয়ার জন্য। আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। অন্তত এতটুকু বুঝতে পারবো, মনকে এতদিন সান্ত্বনা দিতে পারবো, 32 বছর 33 বছর এই দেশের জন্য করছি,
আমরা 33 বছর পরে হলো আমাদের দুঃখগুলো শুনছেন, সেজন্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আমাদের এবং আশা করবো এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা যারা প্রবাসে যাওয়ার জন্য প্রবাসী হতে চান, প্রথমত একটা জিনিস আপনারা চিন্তা করবেন, মধ্যপ্রাচ্যের ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলি। অনেকগুলা ভিসা দালালের মিষ্টি কথা কিন্তু আপনারা যাবেন না, এই কারণে যাবেন না, ওরা মিষ্টি কথা বলে আপনাদেরকে কিন্তু এখানে নিয়ে বিপদে ফেলে। ফ্রি ভিসা দিছি, এই ভিসা দিছি, সেই ভিসা, ফ্রি নামে ফ্রি যেই কথাটা শব্দ যখনই আসবে তখন মনে করবেন সেটা অবৈধ। ফ্রি নামে কোনো শব্দ নাই সেখানে, এটা একটা অবৈধ। তো যারাই যাবেন তাদেরকে বলবো আপনারা প্রথমত হচ্ছে স্কিল হবেন। ক্লাস 8 পাস করেন, কোনো সমস্যা নেই। ক্লাস 7 পাস করেন, কোনো সমস্যা নেই। চিটংয়ের মধ্যে এখন আমি অনেক দেখছি ইংলিশ স্পোকিং অনেকগুলা ইনস্টিটিউট এখানে আছে। ইংলিশটা শিখেন, প্রথম হচ্ছে ইংরেজি শিখতে হবে। এই জাতিকে যদি উন্নত করতে হয় ইংরেজি শিখতে হবে। কারণ আমি দেখছি সেখানে ক্লাস 7, 8 পরে ইন্ডিয়ান ছেলেরা ভালোভাবে ইংরেজিতে কথা বলে ওদের বেতন 300 দিনার। আর আমার দেশের মাস্টার ডিগ্রি পাস করা ছেলে কিংবা বিএ বিকম পাস করা ছেলে ভালোভাবে ইংলিশ বলতে পারে না বলে তার বেতনটা হয় 100 টাকা। সেই কারণে যারাই যাবে প্রথমত ভাষার দিকে ইংলিশটা তাদের শিখতে হবে, স্কিল হইতে হবে। যেই কোনো বিষয় হোক তাকে স্কিল হইতেই হবে। সে যে কোনো ইয়েতে যাক, সে গাড়ির কাজ শিখুক, সে কম্পিউটার শিখুক, সে ইলেকট্রনিক্সের কাজ শিখুক, সে ইলেকট্রিকের কাজ শিখুক, সে প্লাম্বারের কাজ শিখুক। হিউজ পয়সা, এগুলো বসে থাকবে না। একটা মাসে মিনিমাম যদিও ইনকাম করে 3 থেকে 4 লক্ষ টাকা বাংলাদেশে ইনকাম করে তারা নিয়ে আসতে পারবে। আর যদি আনস্কিল হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে 30 থেকে 40 হাজার টাকা বেতন, সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা বেতন পাবেন। আর সেখানে 50 হাজার টাকা আপনার খরচ করতে অর্ধেক টাকা 20 থেকে 25 হাজার টাকা আপনার খরচ করতে হবে। বাকি 20-25 হাজার টাকা দিয়ে আপনি এখানে দেশে পাঠাবেন। দেশে এসে যে ধরনের উদ্যোগতি, তো সারা জীবনটা আমার মতো এখানে পড়ে থাকতে হয়। ধন্যবাদ জনাব ইলিয়াস ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একজন 32 বছর দীর্ঘ 32 বছর প্রবাস জীবন যিনি কাটিয়েছেন, তেমনি একজন রেমিটেন্স যোদ্ধা আজ আপনাদের সামনে কথা বলেছেন। আজ এ পর্যন্তই। যাওয়ার আগে বলে যাই, উনি যেসব কথা বলেছেন আমাদের একেবারে খোলামেলা কথা বলেছেন। যারা নীতি নির্ধারক রয়েছে সরকারের, আশা করছি ওনারা প্রবাসীদের সমস্যাগুলো দেখবেন, সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো এক অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে প্রবাস জীবন নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।